আসলে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি থেকে চিকেন স্নেকের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। ভারতের এত বড় একটা দুর্বলতা চীন দেখেও না দেখার ভান করবে? চীন চায় বঙ্গোপসাগরকে একটি বিকল্প ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে। কোনোভাবেই চিকেন স্নেকের ঘাড় মটকে গেলে ভারত দুই ভাগ হয়ে যাবে। ভারতের বিএসএফও বাংলাদেশের সাথে কম ঝামেলা করেনি। বাংলাদেশে একটা ঘুমন্ত আগ্নেয়গিরি আছে। না, সত্যিকারের আগ্নেয়গিরির কথা বলছি না, কিন্তু এই আগ্নেয়গিরি একটি দেশকে তুরিতেই ভাগ করে দিতে পারে। জানতে চান কি সেই ঘুমন্ত আগ্নেয়গিরির কথা? জানেন কি, ৭১-এর যুদ্ধে এদেশের নদী, পাহাড়, মাটিও যুদ্ধ করেছে। কি জানেন না? আজকের কেস অ্যানালাইসিসে আমরা এই প্রশ্নগুলোর উত্তরই জানব। আরও জানব বাংলাদেশি সামরিক বাহিনী কতটা শক্তিশালী, ভৌগোলিকভাবে বাংলাদেশ কতটা সুবিধাজনক অবস্থানে আছে। আগস্ট ১৯৭১, মাসের পর মাস পাকিস্তানি বাহিনীর বর্বরচিত হামলায় যখন বাঙালিদের চোখের ঘুম হারাম হয়ে যায়, কিন্তু তবুও চোখে জ্বলে দেশপ্রেমের আগুন, তখন ১০ নম্বর সেক্টরের অধীনে থাকা বীর নৌ কমান্ডোরা পাকিস্তানি হানাদার বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়। ১৫ আগস্ট মধ্যরাত, ঘুটঘুটে অন্ধকার চারিদিক। চট্টগ্রাম বন্দরে ভাসছে পাকিস্তানি জাহাজে শত শত টন মরণাস্ত্র, ওয়ার ম্যাটেরিয়ালস, যার প্রতিটি ব্যবহৃত হবে নিরীহ বাঙালিকে হত্যা করতে। সেই আর্তচিৎকারেও হয়তো এই নিস্তব্ধ নগরীর ঘুম ভাঙবে না। হাজার হাজার আর্তনাদ দেখেছে এ শহর, হাড় শীতল করা অন্ধকারে, যেখানে বাতাসেও ভয় উড়ে কিছু সংখ্যক চোখ ভেসে এগুতে থাকে শীতল লবণাক্ত জল ভেদ করে। যে চোখ দেখে রাবণও ভয় পায়। আর কিছু সময় পরে রাবণের অগ্নিদাহ। রাত ১:৪০, বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম নগরী। সেই মহাপরাক্রমশীল পাকিস্তানি ওয়ারশিপগুলো খণ্ড বিখণ্ড হয়ে সমুদ্রের নোনা জলে ভাসছে। দূরে কিছু সাহসী চোখ, কুচকুচে অন্ধকারেও বোঝা যায় তারা উল্লাসে মেতেছে। সেই রাতে সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ওয়ারশিপগুলোতে মাইন লাগিয়ে ধ্বংস করে দেয়া হয়। প্রায় একই সময়ে মংলা, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দরেও একই ঘটনা ঘটে। পাকিস্তানিরা নাস্তানাবুদ হয়ে যায়। এরপর তারা আর সাহস করেনি কোনো বন্দরে জাহাজ রাখতে। বিশ্বাস করবেন যদি বলি এই অপারেশন আমাদের মুক্তিযোদ্ধারা কোনো প্রকার সামরিক নৌ পরিবহন ছাড়াই সফল করেছে। কোনো প্রকার নেভাল ভিকেল ছাড়া এই রকম তাণ্ডব জাগানো অপারেশন পৃথিবীর চোখেও ইতিহাস হয়ে থাকবে। ভাবছেন এই গল্প কেন বললাম? শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, জানতে পারবেন। দেখুন, আগে আমরা যুদ্ধ করতাম ঘোড়া নিয়ে রূপকথার রাজকুমারের মতো। প্রেম, প্রেমিকা, আত্মসম্মানের মতো বিষয়গুলোর জন্যও ট্রয়ের মতো বিরাট যুদ্ধ বেঁধে যেত। দিন যেতে থাকলো, মানুষ নিজেদের আরও সভ্যভাবে প্রেজেন্ট করতে থাকলো, কিছু নিয়মের মধ্যে নিয়ে এলো সব। এখন চাইলেই যে কোনো দেশ অন্য দেশের উপর আক্রমণ করতে পারে না। সাধারণত এক দেশ অন্য দেশকে আক্রমণ করলে জয় শুধু মিলিটারি পাওয়ারের উপর নির্ভর করে না। যে দেশকে আক্রমণ করা হয়েছে সেই দেশকে অন্য কোনো দেশ সাপোর্ট করছে, সেই দেশের ভৌগোলিক অবস্থান কেমন, সেই দেশের ইকোনমিক ডিপেন্ডেন্সি ইত্যাদি ইত্যাদি অনেক ফ্যাক্টর কাজ করে। বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা, যেটাকে বলা হয় সৃষ্টিকর্তা প্রদত্ত সরাসরি উপহার, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ওয়ার্ল্ড ম্যাপে একটু খেয়াল করুন, বাংলাদেশ সাউথ এশিয়ার সাথে সাউথ ইস্ট এশিয়াকে সংযুক্ত করেছে। এই সুবিধাটা বাংলাদেশকে এই অঞ্চলের বাণিজ্য কেন্দ্রে পরিণত করতে পারে। বাংলাদেশের সাথে সীমানা ভাগ করার জন্য ভারত আর মায়ানমার বাংলাদেশের উপর এমনিতেই নির্ভর করছে। স্ট্র্যাটেজিক কারণে চীন, মধ্যপ্রাচ্য ও আমেরিকাও বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাইবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, মালাক্কা প্রণালী, স্ট্রেইট অফ মালাক্কা হলো ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী একটি সরু জলপথ। মালাক্কা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ বা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত। মালাক্কা প্রণালী দিয়ে চীনের বিশাল জ্বালানি আমদানি হয়।
কিন্তু এটি একটি স্ট্র্যাটেজিক চেকপয়েন্ট, অর্থাৎ এখানে যে কোনো জটিলতা বা অবরোধ হলে চীনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। চীন চায় বঙ্গোপসাগরকে একটি বিকল্প ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে। এটি মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাবে, আর এই জন্যেই চীন সবসময় চাইবে এদেশের সাথে সুসম্পর্ক ভালো রাখার, না হলে চীন ঝামেলায় পড়ে যাবে। কি ভালো লাগছে না এটা শুনে যে চীনের মতো বিরাট রাষ্ট্র আমাদের একটা জায়গায় ভয় পায়? তবে মুরগির ঘাড় মটকানো এখনও বাকি। চিকেন স্ন্যাকের নাম তো শুনেছেন। এটি ভারতের শিলিগুড়ি ও দিনাজপুরের মাঝামাঝি একটি ভারতের জায়গা। দিস ইজ দি অনলি প্লেস যেখান দিয়ে ভারত সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ রক্ষা করে। কোনোভাবে এই চিকেন স্ন্যাকের ঘাড় মটকে গেলে ভারত দুই ভাগ হয়ে যাবে। তো ভারতের ভয়ের জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই জন্যেই ভারত বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প ট্রানজিট করতে এত মরিয়া হয়ে উঠেছিল। এই যে এই মুরগির ঘাড় চেপে ধরার বিরাট স্ট্র্যাটেজি, যেটা বাস্তবায়ন হলে ভারতের কলিজার পানি শুকিয়ে যাবে। এই যে বলেছিলাম ঘুমন্ত আগ্নেয়গিরি, সেটার কথাই আর কি, একটু পরেই বলছি। তার আগে আরেকটু কাহিনী শুনুন। 2000 সালের 1 জানুয়ারি টেকনাফের সীমান্তে যেন রহস্যময় এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত। দুপুরের তপ্ত রোদে যখন কেউ যুদ্ধের কথা ভাবতেও পারে না, ঠিক সেই সময় চলছে গোলাগুলি। মিয়ানমার তাদের বিশাল বাহিনী নিয়ে প্রস্তুত, 25,000 সৈন্য, আর আমাদের মাত্র 2500। মর্টারের গোলা ফাটলো, বন্দুকের গুলি উড়ে গেল, মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। মিয়ানমারের সৈন্যরা হতভম্ব, অপ্রস্তুত। তাদের মনে একটাই প্রশ্ন, এত কম সৈন্যে কিভাবে লড়ছে এই বাংলাদেশিরা? 3 দিন ধরে চলল তুমুল যুদ্ধ। মিয়ানমারের 600 সৈন্য মরল, কিন্তু বাংলার কোনো সৈন্যের ক্ষতিই হলো না। 3 দিন পর মিয়ানমার নতজানু হয়ে শান্তির প্রস্তাব পাঠালো। এটা ছিল নাফ যুদ্ধের ছোট্ট বর্ণনা। এটা বোঝানোর জন্য যে বাংলাদেশের সীমান্তরক্ষীরা কতটা যোগ্য। শুধু কি নাফের যুদ্ধ, 2000, 2015 বা 2024 যতবার মায়ানমারের সৈন্যরা বাড়াবাড়ি করেছে, ততবারই তাদের নাকানি চুবানি খাইয়েছে তৎকালীন বিডিআর কিংবা বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের বিএসএফও বাংলাদেশের সাথে কম ঝামেলা করেনি, কিন্তু যতবারই ঝামেলা করেছে ততবারই উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশের সাহসী বীরেরা, যার বিভিন্ন চিত্র বর্তমান সময় আপনি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখবেন। সামরিক কথাবার্তা যেহেতু বলছি, বাংলাদেশ আর্মির কথা না বললেই নয়। দেশের ডিফেন্সে এই আর্মি বাংলাদেশের শেষ ভরসা। গ্লোবাল ফায়ার পাওয়ারের স্ট্যাটিস্টিক অনুযায়ী বিশ্বে 145টি দেশের মধ্যে বাংলাদেশ মিলিটারির র্যাঙ্কিং 37তম। গত বছর যেটা ছিল 45তম। বোঝাই যাচ্ছে দিন দিন অগ্রগতি হচ্ছে। তাছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ মিলিটারি তৃতীয় শক্তিধর। যেই কোনো দেশের সবচেয়ে বড় সুরক্ষাটা যেহেতু সেই দেশের মিলিটারি প্রদান করে, সেহেতু স্বাভাবিকভাবেই সেই সেক্টরে অর্থ বিনিয়োগও বেশি হবে। এদেশের মিলিটারির জন্য বরাদ্দকৃত বাজেট 3.6 বিলিয়ন, যা আগের বছরের চেয়ে 11% বেশি। অবভিয়াসলি দিস ইজ দ্য মোর মানি মিনস মোর ফোকাস। আশা থাকবে বাংলাদেশ সেনাবাহিনী দিন দিন আরও শক্তিশালী হবে। ভিডিওর শুরুতেই যে মুক্তিযুদ্ধের একটা গল্প বলেছিলাম, মনে আছে? এটা শুধুই গল্প ছিল না, সেটা ছিল অপারেশন জ্যাকপট। আজকের ভিডিওতে সেই উদাহরণ টেনে আনার উদ্দেশ্য হলো বাংলাদেশের ভূগোল এদেশের ডিফেন্সে কতটা কার্যকরী তা বোঝানো। সে সময়কার পাকিস্তানি বাহিনীর মতো এত শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে 9 মাস কিভাবে যুদ্ধ চালালো সাধারণ বাঙালিরা? এর একটাই বড় কারণ, বাংলাদেশের ভূগোল। ভূগোল বলতে বোঝাচ্ছি বাংলাদেশের নদী, নালা, জঙ্গল, পাহাড়, সমতল ভূমি, এইসব আর কি। এদেশে এই জালের মতো নদী যে ট্যাঙ্ক দিয়ে কোনো সেনাবাহিনী সুবিধাই করতে পারবে না। তারপর যদি বর্ষার মৌসুম হয় তাহলে তো কথাই নেই। আক্রমণকারী সেনাবাহিনী একটা এলাকায় আটকে যাবে, না করতে পারবে যোগাযোগ, না আনতে পারবে রসদ, না খেয়ে মরবে। তাছাড়া পাহাড়ি অঞ্চল তো আছেই, সেখানে গেরিলা যুদ্ধ ছাড়া টেকা মুশকিল। এজন্যই বলছিলাম এদেশের মাটি, পাহাড়, নদীও যুদ্ধ করেছে। এত কিছু বলতে গিয়ে ইকোনমিক দিকটাই বলিনি। ধরেন কোনো দেশ বাংলাদেশে আক্রমণ করলো, এতে অবশ্যই বাংলাদেশের ক্ষতি হবে, কিন্তু পরোক্ষভাবে ইউএস, ইউকে, চীনের মতো রাষ্ট্রগুলো সাফার করবে। কেন জানেন? কারণ তারা বাংলাদেশের বাজারে তাদের পণ্য বেচবে। তাছাড়া আজকে এদেশে যুদ্ধ লাগলে পরার কাপড় পাবে না বিশ্বের মানুষজন। তাদের বস্ত্রের বিরাট চাহিদার অধিকাংশই তো তৈরি হচ্ছে এই বাংলাদেশে। তো
তো এই জন্যই এদেশে অ্যাটাক করতে আসলে অনেক স্ট্র্যাটেজিক ঝামেলা আছে। এখন যেটা বললাম সেটা হলো ইকোনমিক স্ট্র্যাটেজি। কিছুক্ষণ আগেই না আপনাদের বললাম বাংলাদেশ চাইলে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিঙ্গা স্নেকের ঘাড় মোটকে দিতে পারে। সেটা কিভাবে? এমনিতেও বাংলাদেশের সীমান্ত থেকে কাছাকাছি হওয়ায় চিকেন স্নেক বিপদের মুখে আছে সবসময়। তবে আরেকটা সিক্রেট কার্ড আছে বাংলাদেশের কাছে, ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। বাজি ধরে বলছি বেশিরভাগ মানুষ এর নাম এখনও শুনেননি বা জানেন না। তাই আগে একটু ইতিহাস দিয়ে শুরু করি। 1940 সালে মানে ব্রিটিশ আমলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে 550 একর জমির উপর এই ঠাকুরগাঁও এয়ারবেসটি তৈরি করা হয়। এরপর থেকেই ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই এয়ারবেস খুবই গুরুত্বপূর্ণভাবে ইউজ হয়ে আসছে। এরপর কেন জানি 1965 সালে ইন্দো পাক যুদ্ধে ইন্ডিয়ান এয়ারফোর্স এই ঘাঁটিতেই আক্রমণ করে, যার জন্য এটার বিরাট ক্ষতি হয়। এরপর তো দেশের অনেক ঝামেলা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যুদ্ধে, কিন্তু 77-এ এই এয়ারবেস আবার চালু করা হয়। অবশ্যই মেরামত করা হয়েছিল, কিন্তু কি এক অজানা রহস্যের কারণে সেই ঘাঁটি 80 সালের মধ্যেই বন্ধ হয়ে যায়। 1-2টো কারণ দেখানো হয়েছিল, কিন্তু তা খুবই ছেলে ভোলানো টাইপের। এখন আর ওসবে না গেলাম, এই ব্যাখ্যায় আসি যে কেন এই ঘাঁটি গুরুত্বপূর্ণ। আসলে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি থেকে চিকেন স্নেকের দূরত্ব মাত্র 30 কিলোমিটার, অর্থাৎ ফাইটার জেট 1.5-2 মিনিটের মাথায় সেখানে গিয়ে একটা তাণ্ডব বাঁধিয়ে ফেলতে পারে। আর আগেই তো বলেছি চিকেন স্নেক শেষ মানে ভারত 2 ভাগ হয়ে গেল। তবে হ্যাঁ, এই ঘাঁটি চালু করার জন্য অনেক টাকার প্রয়োজন। তার সমাধানে আসার আগে একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় ভারতের এত বড় একটা দুর্বলতা চীন দেখেও না দেখার ভান করবে? একটুও যদি ভারত চীন দ্বন্দ্ব সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনার উত্তর হবে না। এবং এই কারণেই চীনও চাইবে বাংলাদেশকে সাহায্য করার মাধ্যমে ভারত চাপে থাকুক। দুর্বলতার ফাটলে পেরেক ঢুকতে পারলেই তো বুদ্ধিমানের জয়। তাহলে বোঝাই যাচ্ছে ঠাকুরগাঁও বিমান ঘাঁটির পুনরুদ্ধার কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান। এটা শুধু একটা ঘাঁটি নয়, এটি বাংলাদেশের সামরিক শক্তির প্রতীক হতে পারে। ভারত জানে বাংলাদেশ যদি এই ঘাঁটি সচল করে তবে শিলিগুড়ি করিডোরে তাদের মুরগির ঘাড় সবসময় ঝুলে থাকবে ফাঁসির দড়িতে। চীন এ সুযোগ কাজে লাগাতে চাইবে, ভারত সেটি রুখতে মরিয়া হবে। আর বাংলাদেশ কি প্রস্তুত ইতিহাসের এই সুযোগটিকে সোনার ফসলে রূপান্তর করতে? এদেশ যা আছে যথেষ্ট, শুধু দরকার একটু যত্ন, সঠিক লোক আর সঠিক পদক্ষেপ। তাহলেই এদেশ বুক টান করে বিশ্ব দরবারে নডরাই ভঙ্গিতে নিজের অবস্থান জানান দিতে পারবে।